নমস্কার, ফ্লাই অন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা। আজ আবার এসে পড়েছি আবার একটা নতুন গল্পের সাথে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল তাঁর লেখা উপন্যাসগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও লিখে গেছেন অজস্র ছোট গল্প, যা আজও পাঠককুলের কাছে সমানভাবে সমাদৃত। তারই মধ্যে থেকে আজ আমরা বেছে নিয়েছি গঙ্গাধরের বিপদ। গঙ্গাধর ব্যবসায়ী মানুষ, বিশেষ কাজে মেটিয়াবুরুজ গিয়েছিল। ফেরার পথে হঠাৎই দেখা হয় এক রহস্যময় ব্যক্তির সাথে। ফেরিওয়ালা, তবে মনোহারী জিনিসের নয়, কোকেনের। কে এই ব্যক্তি? জানতে হলে শুনতে থাকুন গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়ই। তার ওপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ। পেশোয়ারি মুসলমান, মেটেবুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবেচিন্তে সে মেটেবুরুজেই রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটেবুরুজে গিয়ে খোদাদাদ খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে, হন হন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বললে, हे साहेब इधर सुनिए तो जरा। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন। তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতেও ভাঙা বাংলা মিশিয়ে বললে, बाबू सस्ताয় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি চুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না,
সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সে কি গাড়িতে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গা তো যেতে পারি না, পুলিশের ভয় তো আছে। কেউ কথা কইছে না আমার সঙ্গে, সে হচ্ছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন তা বুঝি না। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি কার রাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুর হবে। হ্যাঁ, লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, কোথা গিয়া? ও খাঁ সাহেব। এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখন হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখে ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না। যেন মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার ওপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর সবে চারিধারে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল।
নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে, সামনের দৌড়টা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধে? এরকম জায়গায় একা মানুষে আসে? বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাঙাল দেশ থেকে নতুন আসেনি। ওই লোকটির কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরুলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না, পাকা ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলে। গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর দুই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে, সেই ফন্দিতে এতদূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কে জানে খোদাদাত খাঁয়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, কতকালের মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব গেল কোথায়? লোকটা থাকে থাকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়? আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। এই, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছ? শ্যাবলের চাল দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেবল ভ্যাবাচাকা হয়ে গিয়েছে, মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল?
কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারাটা দেহ যেন চুরচুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুঁড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানাকড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটে বুরুজে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে। খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে সে বললে, শাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তোক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে সার ছিল। কোথায় যে মাল রাখতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন খুন করলে জানা যায়নি, কেউ ধরা পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে ওর দোজখের বোঝা। তা বাবু, সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটা, অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানুষিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। আমাদের গল্প আজ এখানেই শেষ হলো। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গঙ্গাধরের বিপদ। বিভিন্ন ভূমিকায় ছিলেন। পর্ব পরিচালনা এবং সূত্রধার হিসেবে ছিলেন মনোজিৎ। বিভিন্ন ভূমিকায় গঙ্গাধর এবং খোদাদাত খাঁ মনোজিৎ। আমির খাঁ অর্থাৎ রহস্যময় ব্যক্তি সাগ্নিক। আরোহ শতরূপা। প্রচ্ছদ করেছেন সাগ্নিক। প্রযোজনা ফ্লাই অন ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্প। ভালো মন্দ যেরকমই হোক, আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলের উন্নতির জন্য আপনাদের মতামত আমাদের ভীষণ প্রয়োজনীয়।
যারা আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।